বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। যুদ্ধাপরাধের বিচার হওয়ায় আস্থা বেড়েছে শহীদ পরিবারের, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। যুদ্ধাপরাধীদের বিচার চলবেই, ষড়যন্ত্র করে বিচার বন্ধ করা যাবে না। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় কারা জড়িত, তদন্তের নির্দেশ হাইকোর্টের। প্রতিবেদন জমা দিতে হবে 15 দিনের মধ্যে। গণশুনানিতে প্লট বরাদ্দ ও নকশা অনুমোদন নিয়ে নানা অভিযোগ। দায়িত্ব অবহেলার প্রমাণ মিললে রাজুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দুদকের। এবং মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে 10 বাংলাদেশি সহ 53 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। প্রবাসীদের মধ্যে শঙ্কা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবিজ। যুদ্ধাপরাধীদের হাতে যারা জাতীয় পতাকা তুলে দিয়েছে, লালন পালন করেছে, তারাও যুদ্ধাপরাধে অপরাধী উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন তাদেরও বিচারের মুখোমুখি করা হবে। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় কোনো ষড়যন্ত্র করেই যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বন্ধ করা যাবে না বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা। যুদ্ধ অপরাধী হিসেবে যাদের বিচার হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তারাই এদেশে মন্ত্রী হয়েছিল। আমাদের দেশবাসীকে আজকে সোচ্চার হতে হবে যে শুধু যুদ্ধ অপরাধীদের বিচার না, যুদ্ধ অপরাধীদের যারা লালন পালন করেছে, যারা রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছে, যারা এদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা দিয়েছে, তারা সমান অপরাধী। বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, বাংলাদেশের মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র হোক, না খেয়ে মারা যাক, কঙ্কালসার মানুষ না থাকলে তো তাদের সেই ব্যবসা চলবে না। সেই জন্য এই দেশের মানুষের কল্যাণ তারা কখনো চায়নি। আমাদের যারা জীবন দিয়ে গেছেন, যে মহান আত্মত্যাগ করে গেছেন, তাদের কথা স্মরণ করে আমাদেরকে এই দেশকে গড়ে তুলতে হবে। এবং যারা এই রাস্তাঘাট চিনিয়ে চিনিয়ে এই গণহত্যা করেছে, তাদের বিচার আমরা শুরু করেছি। এই বিচার চলতে থাকবে, কারণ এই বিচার শেষ হবার না। কাজে যারা আমার এদেশে গণহত্যা চালিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, স্বাধীনতা বিরোধী করেছে, অবশ্যই তাদের বিচার চলতে থাকবে। সে যত কেউ ষড়যন্ত্র করুক, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ শহীদ বুদ্ধিজীবী দিবসে পুরো জাতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করল শ্রেষ্ঠ সন্তানদের। বুধবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এর পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে সৌধ প্রাঙ্গণে। মুক্তিকামী বাঙালির ঘোর বিপর্যয় রুখতে বুদ্ধিবৃত্তিক যুদ্ধে লিপ্ত অকুতোভয় সন্তানদের প্রতি বুধবার ভোরের সূর্য ওঠার কিছু পরেই শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের শ্রদ্ধা জ্ঞাপনের পরপরই সৌধের আঙিনা খুলে দেয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। শ্রদ্ধার ফুলে ছেয়ে যায় স্মৃতির বেদি। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আমরা এখানে ফুল দিতে এসেছি। বাচ্চাদেরকে নিয়ে আসছি যাতে আগামী প্রজন্ম তারা সুন্দরভাবে ওদেরকে সম্মান জ্ঞাপন করতে পারে। আমি যেভাবেই হোক দেশের সেবা করতে চাই। শহীদরা যেমন আমাদের দেশকে স্বাধীন করেছে, আমিও কিছু করব দেশের জন্য। শ্রদ্ধা জ্ঞাপন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে শাস্তি কার্যকরে সরকারের সব প্রয়াস অব্যাহত রয়েছে। এদিকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকাও 26শে মার্চের আগেই সম্পন্ন হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। যারা সেরা সন্তানদের হত্যা করেছে, তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয়, তাদের তো এক্সিকিউটও করা হয়েছে। বাইরে যারা আছে তাদেরকেও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের
সক্রিয় প্রয়াস অব্যাহত রয়েছে। এখন কাজ ধরেছি যে মুক্তিযোদ্ধাদের তালিকাটা যদি ইনশাআল্লাহ ভালোভাবে আমরা করে ফেলতে পারি। টার্গেট হচ্ছে 26শে মার্চ 2017 পহেলা জুলাই থেকে আমরা ইউনিয়ন ভিত্তিক রাজাকার তালিকা করতে পারি। স্মৃতির এই প্রাঙ্গণে আসা মানুষগুলো বলছেন যে মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেখানে এখনো প্রাণ ঝরে শুভ চিন্তার বাহকদের। বিশিষ্টজনদের মতে উদার ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করা গেলেই কেবল প্রকৃত শ্রদ্ধা জানানো হবে বুদ্ধিজীবীদের। শুভ চিন্তায় আর মঙ্গল পথে এগিয়ে যাবে প্রদীপ্ত বাংলাদেশ। এরপর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রহীনতার কারণে ৪৫ বছরেও স্বাধীনতার লক্ষ্য অর্জিত হয়নি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য যারা প্রাণ দিয়েছেন, জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বুধবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনাকীর্ণ স্মৃতিসৌধে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় শহীদ স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশকে মুক্ত করা হয়েছিল গণতন্ত্রহীনতায়, তা এখনো বাস্তবায়িত হয়নি। দুর্ভাগ্য আমাদের, যে কারণে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেটা আজও আমরা অর্জন করতে পারিনি। আজ গণতন্ত্র অবরুদ্ধ, আজ মানুষের অধিকার বঞ্চিত। সরকারের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, এমন কর্মকাণ্ড দেশকে পিছিয়ে দিচ্ছে। যারা মেধা, মনন এবং বুদ্ধিতে বাংলাদেশকে ভবিষ্যতে একটি সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য কাজ করতে পারতেন, তাদেরকে তারা সেদিন ঠিক একইভাবে আজকে যেভাবে গুম হয়ে যাচ্ছে সেইভাবে গুম করে তাদেরকে হত্যা করে বাংলাদেশের যে সম্ভাবনা সেটাকে বিনষ্ট করতে চেয়েছিল। আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট দূর করে সরকার দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নেই আক্ষেপের সুর কিংবা হতাশার বাণী, শোক যেন এখন পরিণত হয়েছে শক্তিতে। শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে, অন্যদেরও বিচার প্রক্রিয়া চলছে। তাই তো এবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণ করতে আসা সাধারণ মানুষ স্বপ্ন দেখছেন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের। রায়েরবাজার বৌদ্ধভূমি ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসা সব বয়সী মানুষের কণ্ঠে ছিল এমনই সুর। রিপোর্ট জুনায়েদ আল হাবিবের। কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকালে সূর্য ওঠার আগেই রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইন। দিনের আলোর উজ্জ্বলতা যতই বাড়তে থাকে, জনতার সারিও তত দীর্ঘ হতে থাকে। সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ ফুল হাতে শ্রদ্ধামনত চিত্তে স্মরণ করে শহীদদের। বাংলাদেশ আজ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। শহীদের রক্ত, বুদ্ধিজীবীদের রক্ত, 30 লক্ষ শহীদের রক্ত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত কোনো মতেই বৃথা যেতে পারে না। আমরা চাই যে এদের বিচার হওয়ার জন্য আমাদের দাবি যেন কখনো বন্ধ না থাকে। বর্তমান সরকার যদি এভাবে কাজ চালিয়ে যায়, তাহলে আমরা নতুন প্রজন্ম তাদের চেতনা আমরা ধরে রাখতে পারবো। দেশের প্রতি ত্যাগের মাধ্যমে বড় হওয়া যায়, এটাই তাদের কাছ থেকে আমাদের শিক্ষা। শহীদদের স্মৃতি আমাদের সবসময় স্মরণ করতে হবে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে এসে শহীদ পরিবারের সন্তানরা বলছেন, আর আক্ষেপ নয়, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যে পথে হাঁটছে, সময়ের ব্যবধানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ, এমন স্বপ্ন এখন তাদের চোখে মুখে। অনেক অগ্রগতি হয়েছে, আমরা অবশ্যই আশাবাদী। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের কাজটি নিষ্পন্ন হওয়াতে বা প্রক্রিয়া চলাতে আমরা মনে করি যে আমরা সঠিক ধারার দিকে এগিয়ে যাচ্ছি। অগ্রগতি যতটুকুই আমরা করে যেতে পেরেছি কিনা, আমরা যে পথে ফিরে আসতে পেরেছি সেটা অনেক বড়, এবং আমরা অবশ্যই তার শেষ পর্যন্ত পৌঁছাবো। বাঙালি সেটা পারবে। দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।
বিনম্র শ্রদ্ধা, শোক আর বেদনায় জাতি স্মরণ করলো তার শ্রেষ্ঠ সন্তানদের। তবে এবার শোকের সঙ্গে ছিল রক্তের ঋণ শোধ করার গর্ব আর নির্মমতার বিচার পাওয়ার তৃপ্তি। তাই তো স্বাধীনতার ৪৫ বছর পরে এসে শহীদ পরিবারের সন্তানরা সন্তোষ প্রকাশ করলেও তারা বলছেন মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এখনো পাড়ি দিতে হবে বহু পথ। রায়ের বাজার বধ্যভূমি থেকে জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। উচ্চ আদালত আদেশে বলেন, আগুন দেওয়ার ঘটনা দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়, আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের 1 মাস 8 দিন পার হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ সময়ে শুধুমাত্র তদন্ত কর্মকর্তার পরিবর্তন ছাড়া মামলারও কোনো অগ্রগতি নেই। এ ঘটনায় উচ্চ আদালত যখন উদ্বিগ্ন, তখনই সাঁওতালদের বাড়িঘরে পুলিশের অগ্নিসংযোগের ভিডিও চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে নতুন করে সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। বিষয়টি আদালতের নজরে আনা হলে কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। আদেশে আদালত বলেন, এ ধরনের ঘটনায় উচ্চ আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। উনি এটা তদন্ত করবেন 2টা পার্সপেক্টিভ থেকে। এক, এই আগুন লাগানোর ঘটনার পিছনে কে বা কারা রেসপন্সিবল সেটা বের করবেন। দ্বিতীয়ত হলো এই আগুন লাগানোর ঘটনাতে পুলিশ জড়িত কিনা সেই বিষয়টাও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করে দেখবেন এবং আগামী 15 দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে এই রিপোর্ট জমা দেবেন। এছাড়া 6 নভেম্বরের সংঘর্ষ এবং 2 সাঁওতাল নিহতের ঘটনায় দায়ের হওয়া 2টি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইজি রেঞ্জ রংপুরের কে নির্দেশ দিয়েছে, সেখানে বলেছে নট লেস দেন পুলিশ সুপারের সুপারভিশনে সেই তদন্ত রিপোর্ট সম্পন্ন করতে হবে। আগামী 8/1/2017 তারিখে পরবর্তী আদেশের জন্য আবার উপস্থাপন হবে। এদিন শুনানিতে এ ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের করা প্রতিবেদনও আদালতে দাখিল করা হয়। যে প্রতিবেদনে সংঘর্ষের ঘটনাটি পূর্ব পরিকল্পিত নয় বলে উল্লেখ করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে 4টি লাইটার জাহাজ। 40 জন উদ্ধার, এখনো নিখোঁজ 2। অনিয়ম বন্ধ না হলে রাজুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। বুধবার রাজুকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত গণশুনানিতে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো খারাপ আচরণ বরদাস্ত করা হবে না। রাজুক কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদের হিসাব চাওয়া হবে বলেও জানান তিনি। গণশুনানিতে অংশ নিয়ে রাজুকের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ আনেন সেবাগ্রহীতারা। আমি গত 1 বছর ধরে ফুটপাতে আপনাদের এখানে ঘুরতেছি, আমার কাজ হয় না। আমরা দেশ স্বাধীন করলাম, আমাদের কাজ হয় না। আপনারা কাজের কাজ করেন। 2016 মামলা ওনারা করাইছেন, আমার কাছে 2 কোটি টাকা ঘুষ চাইছেন। আমার অপরাধ 2 কোটি টাকা চেয়ারম্যানকে আমি দেই নাই, বলছেন হুদা দাঁড়িয়ে নিয়ে ঘুরে চোখ। রাস্তার উপরে 92টা প্লট বরাদ্দ দিয়ে দিচ্ছে। এখন স্যার রাস্তাও শুদ্ধ খাইতে দিব? এত লোভ কেন? এত লোভ তো ভালো না। আমার শেষ করে দিচ্ছে, 18 বছর আমার উপর অত্যাচার করছে। আমাদের ফুটবল খেলতো। প্লট বরাদ্দ এবং নকশা অনুমোদন সহ রাজুকের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এভাবেই তীব্র অভিযোগের তীর ছুড়েন ভুক্তভোগীরা। রাজুক কর্মকর্তাদের সন্তোষজনক জবাব না পেয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন তারা। এ সময় রাজুকের কর্মকাণ্ডে কড়া সমালোচনা করেন দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। গানের পানাই করে লাভ নাই, শুনেন আপনাদের সুনাম নাই, এই তো বলে লাভ নাই। আমরা রাজুকের সম্পর্কে জানি তো। আপনারা এখন বলেন ওই 1 মাস 10 মাস পার হয়ে গেছে, এখন কবে সমাধান দিবেন সুনির্দিষ্টভাবে বলেন। দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাজুককে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনগণ যদি বলে যে অফিসে গিয়ে আমি কথাই আমার সাথে বলেনি, খারাপ আচরণ করেছে, এটা উইল টেক ইট সিরিয়াসলি। যদিও আমাদের আইনের কোনো অত শিডিউলে পড়বে না যে এটা আমরা দেখে ছাড়বো। এই নির্ধারিত সময়ের মধ্যে যদি ওনারা এগুলো না করতে পারেন, তাহলে আমরা আইনি ব্যবস্থার দিকে যাব, যে আমরা কাউকে ছাড় দেই না, সে যে পদেই থাক। দরকার হলে এই কর্মকর্তাদের সহায় সম্পত্তি এগুলো হিসাব আমরা নেব। অসংখ্য অভিযোগের জবাবে রাজুকের গদবাদা উত্তর। চেয়ারম্যান জানালেন বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা। সেবা দেওয়ার জন্য যে সেবাগুলো যাতে সহজীকরণ করা যায়, এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের
দুদক থেকেও আমাদেরকে কিছু পরামর্শ দেওয়া হচ্ছে, যে 10টি পরামর্শ আমরা পেয়েছি যে এইগুলো করলে আমরা সেবাটা আমরা আরো সহজে গ্রহণ করতে পারবো। এবছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল এমন আরেকটি গণশুনানি। সেবাগ্রহীতাদের অভিযোগ, সে সময় দেওয়া প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করেনি রাজুক। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ আর সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল করেছে নাগরিক সংগঠন বাংলাদেশ রুখে দাঁড়াও। এ সময় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ আর সংবিধানে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা না গেলে ৭১-এর মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ জাতীয় সঙ্গীত সবার, এ পতাকা সবার, যেখানে নেই কোনো শ্রেণী, জাত, ধর্মের ভেদাভেদ। অনেক প্রাণের বিনিময়ে পাওয়া বাংলাদেশ, তারপরও অসাম্প্রদায়িক বাংলাদেশের দাবিতে এখনো ওঠে প্রতিধ্বনি। যারা মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত আছে তারাও অনেক সময় অন্য অনেক বেশি স্বার্থের প্রতি নজর দিয়েছে, যেখানে তাদের নজর দেওয়া উচিত ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করা। কখনো মডারেট মুসলিম কান্ট্রি বলছি, কখনো মুসলিম দেশ বলছি। আমরা বলতে আমরা শুধু মুসলমানদেরকেই বুঝাচ্ছি, অন্য কেউ এখানে সেই সমান অধিকার, সমান মর্যাদা, সমান সম্মানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কাছাকাছি আমরা পৌঁছতে পারছি না। অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে আমাদের এখানে কিছুটা চিড় ধরেছে। যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের মূল আনুগত্য থাকতে হবে আমাদের সংবিধান, যে সংবিধানটি হবে ধর্মনিরপেক্ষ একটি সংবিধান। বুধবার সকালে বাংলাদেশ রুখে দাঁড়াওয়ের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পতাকা মিছিল প্রদক্ষিণ করে দোয়েল চত্বর, টিএসসি মোড় ও চারুকলার সামনের সড়ক। এ সময় মুখে মুখে ধ্বনিত হয়, সব কটা জানালা খুলে দাও না। স্মরণ করা হয় ৭১-এর 14ই ডিসেম্বর যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা যখন মুক্তিযুদ্ধে বাংলাদেশে স্বাধীন করেছিলাম, একটা সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রের বিপরীতে একটি সকল ধর্মের সম অধিকারের রাষ্ট্র তৈরি করতে হবে। কিন্তু এটি তো স্বীকার করতে হবে আজকে যে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে। আমার দাবি যে এই দিনে সকল প্রকার যুদ্ধাপরাধের আরো যেগুলো বাদ আছে সেগুলোর বিচার হোক, এবং এই দেশ একটা অসাম্প্রদায়িক দেশ হোক, এবং এই দেশ মানুষের জীবনের অধিকারের কথা চিন্তা করুক। আমরা চাই একটা বৈষম্য মুক্ত সমাজ, যে সমাজে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পতাকা মিছিলটি শেষ হয় শিখা চিরন্তনে। যে শিখা কখনোই মলিন হয় না, যে শিখা মনের গহীনে সৃষ্টি করে মাথা তুলে দাঁড়াবার প্রত্যয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নির্বাচনকে সামনে রেখে এক গোলটেবিল বৈঠকে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই প্রধান মেয়র প্রার্থী। বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, আইভি দায়িত্বে থাকা অবস্থায় কোনো উন্নয়ন হয়নি নারায়ণগঞ্জে। জবাবে আওয়ামী লীগ প্রার্থী সেরেনে হায়াত আইভি বলেন, জনগণই এর বিচার করবে। বিএনপি প্রার্থীর অভিযোগকে রাজনৈতিক স্ট্যান্টবাজি মন্তব্য করে নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে আরও কঠোর হবার পরামর্শ দিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকালে নারায়ণগঞ্জ ক্লাবে একটি জাতীয় দৈনিক আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি সহ 4 জন মেয়র প্রার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী। এতে নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রার্থীরা উন্নয়নমূলক কোনো কাজের পরিকল্পনার কথা না বলে শুধু কাদা ছোড়াছড়ি করছেন বলেও অভিযোগ করেন তারা। তারা কি উন্নয়নটা করবেন এই কথাটা তারা বলছেন না, তারা কাদা ছুড়াছুড়ি করছেন। পরে বিএনপির মেয়র প্রার্থী তার বক্তব্যে সাবেক মেয়র আইভিকে ব্যর্থ বলে দাবি করেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জয় অনিবার্য। এ সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাখাওয়াত। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনগুলো হয়েছে, অনেক ক্ষেত্রেই বিরোধী দল সে সকল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে 250 জন নাগরিক দেশের প্রাণ হারিয়েছে। প্রতিশ্রুতি নাগরিকদের দিয়েছেন, তার সিকি ভাগও উনি পূরণ করতে পারেন নাই। এদিকে সাখাওয়াতের অভিযোগের জবাবে আওয়ামী লীগ প্রার্থী আইভি বলেন, কে সফল আর কে ব্যর্থ এর বিচার করবে জনগণ। তবে নির্বাচন নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে সেজন্য প্রয়োজনে আরো কঠোর হতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান আইভি। যে কাজ করে তার ব্যর্থতা সফলতা থাকতেই হয়। কাজ সিকিভাগ হয়েছে না শতভাগ হয়েছে সেটা নগরবাসী দেখেছে, নগরবাসী দেখবে এবং ভোটাররাই সিদ্ধান্ত দিবে ভোট কাকে দিবে।
একে অন্যের দোষ বুঝবো, এটাও সত্য, কিন্তু সেইগুলি যেন অথেন্টিক হয় এবং মানুষ যেন বিশ্বাস করে, সেই ধরনের আমাদের কথাবার্তা বলতে হবে। অবশ্যই ইসিকে আরো স্ট্রং ভূমিকা পালন করার জন্য, এবং ইসি যেন কোনো অবস্থাতেই সরকারকে প্রশ্নবিদ্ধ না করে, এবং ইসির স্ট্রংনেস এখানে অত্যন্ত জরুরি। গোলটেবিল বৈঠক শেষে বিকেলে দুই প্রার্থী বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসের সময় আরো থাকছে। অস্ট্রেলিয়ায় প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে বৃষ্টি আইনে জয় বাংলাদেশের। পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ না পাওয়ার আক্ষেপ টাইগার অধিনায়কের। কোন রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দেওয়ার জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত চিঠিটি বুধবার দুপুরে নির্বাচন কমিশনে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, দাঁড়িপাল্লা ন্যায় বিচার তথা সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহার হওয়ার পাশাপাশি যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তাহলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় দাঁড়িপাল্লা একমাত্র সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আবারও শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে জেলায় জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তরুণ শিক্ষার্থীরা বলেন, বুদ্ধিজীবীদের আদর্শ মেনে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নেবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই দেশটা যাতে অবদমিত হতে পারে এই চক্রান্ত করেই পাকিস্তানিরা এমন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বুদ্ধিজীবী দিবসে আমরা এই শপথ গ্রহণ করছি যে তারা যে রেখে যাওয়ার অংশটুকু সমাপ্ত করেছে, আমরা যেন সেই তাদের রেখে যাওয়া অংশটুকু আমরা যেন সাধন করতে পারি। বরিশালে বুধবার সকালে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রশাসনের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রামেও কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগ এবং সিটি মেয়র আজম নাসির উদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষও শহীদদের বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেন। স্বাধীনতার মূল মন্ত্রে যদি আমরা উজ্জীবিত হতে পারি তাহলে দেখা যাবে যে এখানে অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের বিপক্ষে যারা যারা অবস্থান করবেন তাদেরকে জনগণই প্রত্যাখ্যান করবেন। রাজশাহীতে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পুলিশ সুপার শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এছাড়া যশোর, সিলেট, ফেনী সহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তারা একথা বলেন। মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস নামক সপ্তাহব্যাপী চলা এই অনুষ্ঠানে অনুভূতি প্রকাশের সময় শহীদ পরিবারের সন্তানরা যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার পাশাপাশি দেশকে পুরো রাজাকার মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান। দলীয় আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এতে শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়ে বঙ্গোপসাগরে 4টি লাইটার জাহাজ ডুবে গেছে। বুধবার চট্টগ্রাম বহির্নোঙর ও সন্দ্বীপ চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নাবিক ও ক্রু সহ অন্তত 40 জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অন্তত 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে বহির্নোঙরে ফসফেটবাহী এমভি মজনু এবং ক্লিংকারবাহী এমভি লেপস 1 নামে 2টি লাইটার জাহাজের সংঘর্ষ হয়। এতে জাহাজ দুটির তলা ফেটে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় মাঝিদের সহায়তায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। একই সময়ে সন্দ্বীপ চ্যানেলে চিনি সহ দারাসাত ও গ্লোরিয়ার শ্রীনগর নামে আরও 2টি লাইটার জাহাজ কুয়াশার কারণেই দিক হারিয়ে ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠলেও গ্লোরিয়ার শ্রীনগর জাহাজের 2 জন নাবিক নিখোঁজ রয়েছেন। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে 10 বাংলাদেশি সহ 53 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত।
গ্রেফতার করা অবৈধ অভিবাসীদের মঙ্গলবার পেনাং বাটারোর্থ আদালতে তোলা হলে তাদেরকে 1 থেকে 6 মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। বৈধ কাগজপত্র না থাকায় গত মাসে মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক প্রবাসীকে গ্রেফতার করে পুলিশ। দণ্ড পাওয়া অভিবাসীদের মধ্যে 10 বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, ভিয়েতনাম ও কম্বোডিয়ার নাগরিকরা রয়েছেন। মালয়েশীয় সরকারের এমন ধরপাকড়ের ঘটনায় প্রবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। The raiding team also confiscated chairs, tables and weighing machines. পুলিশ মনে করেন যে আমরা এখানে কাজ করি, কাজের মধ্যে ধরে রাস্তায় যেতে পারি না, পুলিশে কাচ্চাও করে অনেক টাকা পয়সা চায়। কি করবো, কখন যে পুলিশ কি করে না করে সেটা তো আমরা কিছু করতে পারি না। মালয়েশিয়ার অবস্থা খুবই বেতাল ভাই, রোডগার্ডের নামা খুবই ভয়াবহ ভাই। আমি এই সকাল আজকে কাজে যাওয়ার সময় পুলিশ ধরে আমার 100 টাকা নিচ্ছে। মালয়েশিয়ায় স্বদেশী দুজনকে হত্যার অভিযোগে 2012 সালে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বাংলাদেশি অলিয়ার শেখ দেশটির উচ্চ আদালতের রায়ে বেকসুর খালাস পেয়েছেন। বুধবার আদালতের নির্দেশ প্রমাণিত হওয়ায় তার পক্ষে রায় দেওয়া হয়। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করে জানায়, দূতাবাসের প্রচেষ্টার ফলে অলিয়ার শেখকে নির্দোষ প্রমাণ করা সম্ভব হয়। এর আগে 2008 সালে কয়েকজন বাঙালি থাকা একটি বাসায় দুজন খুন হওয়ার পর পালিয়ে যান অলিয়ার। 2012 সালের 29 মার্চ তার ফাঁসির দণ্ডাদেশ দেয় আদালত। খালাসের পর বাংলাদেশ দূতাবাসের জিম্মায় থাকা অলিয়ার শিগগিরই দেশে ফিরবে বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসুদপুরে। তারকা খচিত আয়োজনে কলকাতায় বাংলাদেশের বিজয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আবু 5 দিনের এই উৎসবের উদ্বোধন করবেন। 2006 সাল থেকে প্রতি বছর কলকাতা বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজনে শিল্পী সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, ফিডব্যাক, এসআই টুটুল ছাড়াও বাংলাদেশের শতাধিক শিল্পী অংশ নেবেন। এছাড়া নেতাজি ইন্ডোরে উৎসব উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ছাড়াও শীর্ষস্থানীয় 43টি শিল্প প্রতিষ্ঠান তাদের স্টল দেবে। প্রতিদিন সেখানে আলোচনা অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে যাবতীয় সাংস্কৃতিক যা যা কিছু বাংলাদেশের আছে সবকিছু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমাদের যা যা কিছু আছে রপ্তানিযোগ্য, যা যা আমরা পৃথিবীর বিভিন্ন কোণে কোণে পৌঁছে দিই, সেই জিনিসগুলো কলকাতাবাসী, বিশেষ করে সারা ভারতবাসীর কাছে একটি মিনি বাংলাদেশ হিসাবে আমরা তুলে ধরতে চাই। 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা। যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির ঘোষণাপত্রে এই দাবি জানানো হয়। মঙ্গলবার স্থানীয় সময়ে রাত 12:01 জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় উত্তর আমেরিকা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসীরা। অনুষ্ঠানে 71-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে ক্যাম্পিং কর্মসূচিতে অসাম্প্রদায়িক বাংলার ঐতিহ্য তুলে ধরে উন্মুক্ত নাটক উপস্থাপন করেন জোটের শিল্পী ও কর্মীরা। চারুকলার প্রবাসী শিল্পীরা চিত্রকর্মে ফুটিয়ে তোলেন স্বাধীনতা সংগ্রাম আর বাঙালির আত্মত্যাগ। পরে মোমবাতি জ্বালিয়ে শোক র্যালি বের করা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবক লীগ দিবসটিকে ঘিরে আলাদা কর্মসূচি পালন করে। ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি মনোনীত হয় ফ্রান্সের প্যারিসে কাজী এনায়েতুল্লাহ এনুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মঙ্গলবার প্যারিসের পোর্ট দা পন্থার একটি হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ফ্রান্সের নাগরিক পরিষদ, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম ও ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন সহ বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে কাজী এনায়েতুল্লাহকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব অধিকার আদায় ও কল্যাণের লক্ষ্যে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন সবসময় কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। কাতারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে কাতার প্রবাসী সাংবাদিক সমিতি। বুধবার এই উপলক্ষে কাতারের রাজধানী দোহার নাজমা রমনা রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইএম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা মানিক হোসেন, সহসভাপতি মহিউদ্দিন চৌধুরী সহ অনেকে। অনুষ্ঠান শেষে দেশ জাতির শান্তি ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
রিজার্ভ চুরি হওয়ার ঘটনায় আবারও বাংলাদেশ ব্যাংককেই দায়ী করল ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি। এই ঘটনায় তাদের কোনো দায় নেই উল্লেখ করে মঙ্গলবার আরসিবিসির আইনজীবী থিয়া দায়েব বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বাংলাদেশ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তা রিজার্ভ চুরির জন্য কম্পিউটার সিস্টেম খুলে দিয়েছিলেন। তদন্ত কর্মকর্তারা রিজার্ভ চুরির জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছেন উল্লেখ করে ওই আইনজীবী বলেন, আরসিবিসিও এতদিন এই বিষয়টি বলে আসছে। বাংলাদেশ ব্যাংক নিজেদের উদাসীনতার দায়ভার অন্যের উপর চাপাতে পারে না বলে মন্তব্য আরসিবিসির। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া প্রায় $10 কোটি মধ্যে $8 কোটি 10 লাখ ম্যানিলা ভিত্তিক রিজাল ব্যাংকের একটি শাখা হয়ে জুয়ার আসরে চলে যায়। পরে এক ক্যাসিনো মালিকের ফেরত দেয়া মাত্র $1.5 কোটি ফেরত পায় বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে রিজাল ব্যাংক এই বিপুল পরিমাণ অর্থ ছাড় করায় তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করে বাংলাদেশ। তবে নিয়ম মেনে অর্থ ছাড়ের কথা জানায় আরসিবিসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগের 3 প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিমানের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এরা হচ্ছেন প্রকৌশল বিভাগের দেবেশ চৌধুরী, এসকে সিদ্দিক ও বেলাল হোসেন। বিমান মন্ত্রণালয় থেকে জানা গেছে, বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সোমবার রাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদের কাছে প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে 3 প্রকৌশলীকে বরখাস্ত করা হয়। এদিকে এই ঘটনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির তদন্ত কাজও বৃহস্পতিবার শেষ হবে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে। পাকিস্তানিরা পশুর চেয়েও অধম এবং যারা ৭১-এ তাদের সহায়তা করেছে তারা পাকিস্তানিদের চেয়েও অধম বলে মন্তব্য করেছেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। বুধবার রাতে রাজধানীর উত্তরার সিটি মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি ৭১-এর সময় কে শত্রু আর কে মিত্র ছিল তাদেরকে চেনার আহ্বান জানান। একই অনুষ্ঠানে রামেন্দু মজুমদার দেশের সব গণকবর চিহ্নিত করার দাবি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতিহাসবিদ মুনতাসির মামুন সহ বিশিষ্টজনেরা। আলোচনার পর গীতাঞ্জলি ললিতকলা একাডেমি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে লেখা মঞ্চনাটক মনির চৌধুরী মঞ্চস্থ হয়। আমরা সব কিছু ভুলে যাই, কিন্তু ৭১-কে যেন আমরা না ভুলি। ৭১-এর শত্রু মিত্রদের যেন আমরা বিস্তৃত না হই এবং আজ অবধি যারা তাদের জন্য বুকে বেদনা অনুভব করে, চোখ ছলছল করে, সেগুলো হচ্ছে ওই অধমদের যারা উত্তরসূরি তারা। পাকিস্তান আমলে যে সাম্প্রদায়িকতা ছিল তার চেয়ে স্বাধীন বাংলাদেশে 10 গুণ বেড়েছে সেই সাম্প্রদায়িকতা, কিন্তু এটা তো হবার কথা ছিল না। টাইগারদের প্রস্তুতি ম্যাচের খবর। ওশেনিয়া মহাদেশে বাংলাদেশের শুরুটা দারুণ হলো। প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে 7 উইকেটে হারালো বিসিবি একাদশ। নর্থ সিডনি ওভালে শুরুতেই ড্যান হিউজ ও জেসন রায়ের ব্যাটে রানের ঝড় তোলে সিক্সার্স। ড্যান হিউজ 47 রান করে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন। ব্র্যাড হ্যাডেন একটি ছক্কা মেরে তাইজুলের বলে ক্যাচ তুলে ফিরে যান, তবে তাসকিনের বলে আউট হয়ে যান জেসন রায়। তিনি করেন 42 রান। অধিনায়ক ইয়োহান বোথাও ফিরে যান ক্যাচ তুলে দিয়ে। শেষ 5 ওভারে বোলিং করে 169 রানে আটকে দেয় স্বাগতিকদের। জবাবে বৃষ্টির বাধায় 8 ওভারে 84 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। 2 ওপেনার ফিরে গেলে সাব্বিরও রান রেটের চাপ সামলাতে না পেরে আউট হয়ে যান। শেষ পর্যন্ত মুশফিক মাহমুদুল্লাহর 51 রানের জুটিতে নির্ধারিত লক্ষ্য পার করে বিসিবি একাদশ। প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে 7 উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। তবে জিতেও শতভাগ সন্তুষ্ট নন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের এমনটাই জানান ম্যাশ। বৃষ্টির কারণে ম্যাচের পুরো ওভার খেলা হয়নি বিধায় টাইগার ব্যাটসম্যানরা প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে আদর্শ প্রস্তুতি নিতে পারেনি বলে মন্তব্য মাশরাফির। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ার ক্যাম্পিং উপকারে আসবে বলে জানান জাতীয় দলের অধিনায়ক। ব্যাটিংটা আসলে বৃষ্টির জন্য যেভাবে আমরা চেয়েছিলাম, আমাদের প্রস্তুতিটা যেভাবে নিতে চেয়েছিলাম, বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা
যেহেতু তাদের ম্যাক্সিমাম বোলাররা বোলিং করতে পারেনি, সেজন্য আমাদের প্রিপারেশনটা অবশ্যই ভালো নেই। সো আমরা নেক্সট ম্যাচে আশা করছি যে ওয়েদারটা ফ্রেশ থাকবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ধরেন সাউথ আফ্রিকা, এই ধরনের কন্ডিশন সবসময় ডিফারেন্ট চ্যালেঞ্জ আমাদের জন্য। আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, কারণ সবসময় লেন্থটা ভ্যারি করতে হয়, এখানে লেন্থটা ভেরি ইম্পর্টেন্ট এখানে। সো সবসময় একটা আলাদা চ্যালেঞ্জিং, কারণ এখানে আমরা খেলে ইউজ টু না। তো এভরি টাইম উইল কাম, আমাদের জন্য সবসময় একটা নতুন চ্যালেঞ্জ থাকে। যুব এশিয়া কাপ ক্রিকেটের খবর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে ইয়াং টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার মাতারায় দুদলের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার সকাল 10:30টায়। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে বাংলার যুবারা। সেই মিশন পূরণের পথে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়ের খোঁজে মাঠে নামবে সাই পাখিকরা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল বাংলাদেশ। বয়সভিত্তিক দলে বরাবরই প্রতিটি আসরে দারুণ ফলাফল করে থাকে ইয়াং টাইগাররা, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত প্রত্যাশার প্রাপ্তি মেলেনি কখনো। তবে এবার সেই অপবাদ ঘোচাতে বদ্ধপরিকর এই যুবারা। আফগানিস্তান অনেকটা পিছিয়ে থাকলেও দেশটির যুবারাও বড়দের মতো আক্রমণাত্মক ক্রিকেট খেলে, সেটা মাথায় রেখেই পরিকল্পনা এঁটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনম্র শ্রদ্ধার ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, যুদ্ধাপরাধের বিচার হয় আস্থা বেড়েছে শহীদ পরিবারের, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। যুদ্ধাপরাধীদের বিচার চলবেই, ষড়যন্ত্র করে বিচার বন্ধ করা যাবে না, বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুনের ঘটনায় কারা জড়িত তদন্তের নির্দেশ হাইকোর্টের। প্রতিবেদন জমা দিতে হবে 15 দিনের মধ্যে। গণশুনানিতে প্লট বরাদ্দ, নকশা অনুমোদন নিয়ে নানা অভিযোগ। দায়িত্ব অবহেলার প্রমাণ মিললে রাজুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দুদকের। এবং মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে 10 বাংলাদেশি সহ 53 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, প্রবাসীদের মধ্যে শঙ্কা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।